প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন, এবং তড়িৎ রসায়ন পড়ার সময় আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে বইয়ে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এই ইলেকট্রোকেমিস্ট্রি হলো সবচেয়ে সহজ অধ্যায়। এটা এতটাই সহজ অধ্যায় যে তুমি যদি একটু ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে মনে হবে যে আরে বইয়ের যদি সবগুলো অধ্যায় এরকম থাকতো তাহলে আমি সবগুলো প্রশ্নেরই উত্তর করতাম। যাই হোক, এই অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাস শুরু করার আগে গত ক্লাসে আমরা আরো একটা জিনিস আলোচনা করেছিলাম। বলেছিলাম কি, এ হলো একটা ব্যাটারি। এই ব্যাটারি একটা পাশে থাকে একটু লম্বা আর একটা পাশে থাকে সমান। যে পাশটা লম্বা এইখানে লেখা থাকে প্লাস, আর যে পাশটা ছোট সমান সেখানে লেখা থাকে মাইনাস। অর্থাৎ ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। এখন আমরা যখন এই চিত্রটা অঙ্কন করব, খুব সহজে অঙ্কন করব। এই লম্বা খাটো, লম্বা খাটো, লম্বাটাকে প্লাস আর খাটোটাকে মাইনাস। এই কথাটা তোমাকে সবসময়ের জন্যই মনে রাখতে হবে যে লম্বাটা প্লাস আর খাটোটা মাইনাস। এখন একটা কাজ করলে, তুমি এর সাথে একটা তার যুক্ত করলে, তারটাকে এই তারের সাথে একটা ধাতব দণ্ড, আর এদিক থেকে আরেকটা তার যুক্ত করলে সেও তারের সাথে একটা ধাতব দণ্ড তুমি কানেকশন দিয়ে দিলে। আর কি করলে, একটা বিকার অথবা কোনো কিছুতে কিছুটা দ্রবণ দিলে। এমন ভাবে দ্রবণটা নিলে, দ্রবণটা নেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তাতে যেন অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের আয়ন থাকে। এই দ্রবণটা নেওয়ার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে যেন পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকে। তোমাকে আমি এর সাথে বলেছিলাম যে এটা ক্যাথোড। কেন ক্যাথোড? ধরো এই সেই দণ্ডটা, এটা তার দিয়ে এর সাথে সংযোগ করা আছে ব্যাটারির সাথে। এটা যদি এই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে দ্রবণ, এই দণ্ডটাই নেগেটিভ হয়ে যাবে। এই দ্রবণের মধ্যে যত পজিটিভ আয়ন আছে এই নেগেটিভ দণ্ডের কাছাকাছি আসবে। এই কারণে এটা ক্যাটায়নকে আকর্ষণ করে, তাই ক্যাথোড। আর এটা হলো অ্যানোড। অ্যানোড, অ্যানোড দণ্ড। এই দ্রবণে যে ক্যাটায়ন থাক না কেন, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে আসবে। ধরো এই দ্রবণের মধ্যে তোমাকে বলা হয়েছে এটা লেড ক্লোরাইডের দ্রবণ। এখন তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লিখো। ও অ্যানোডের বিক্রিয়া লিখো। তুমি এই প্রশ্নের উত্তর করতে যাবে। উত্তর করতে যে প্রথমেই তুমি বলবে কি যে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? পদার্থটি হলো PbCl2। সুতরাং এই দ্রবণে দুই ধরনের আয়ন বিদ্যমান। কি কি আয়ন? Pb2+ আর Cl-। সুতরাং তুমি বুঝতেই পারছো এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। সুতরাং ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। এবার তুমি বলবে, আমি একটু মুছে দিলাম প্রশ্নটা, মুছে দিয়ে তারপরে ক্যাথোডের বিক্রিয়া লিখব। এবার তুমি বলবে সুতরাং ক্যাথোডের বিক্রিয়া হলো, ক্যাথোডের বিক্রিয়া হলো ই Pb2+। এটাই হলো সেই ক্যাটায়ন। এ যাবে এর কাছে, যে
কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে সেটা তুমি এখান থেকে দেখো। এটা হলো দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে, গ্রহণ করে Pb তে পরিণত হবে এবং এর গায়ে আস্তে আস্তে জমা হতে থাকবে। অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে যাবে কে? তোমাকে সবসময় মনে বিক্রিয়া হলো, তোমাকে সবসময় মনে রাখতে হবে যে অ্যানোডে যাবেই হলো অ্যানায়ন, Cl মাইনাস, যে কি করবে সে তার এই ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে সে Cl এ পরিণত হলো। তোমাদের আমি আবারও বলেছিলাম যে এই মাইনাস ইলেকট্রনটাকে ওই পাশে লিখলে বেশি ভালো হয় প্লাস ইলেকট্রন হিসেবে। যদি তুমি এভাবে লেখো অত বেশি সমস্যা নাই, তবে ওইটা লেখা বেশি ভালো, আমি সেটাই লিখি। এর পাশে লিখলাম ইলেকট্রন। এখন যেহেতু এই ক্লোরিন হলো দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক কয়টা সেটাও তোমাকে বলে দিয়েছিলাম, মোট 7টা, এই কারণে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় যে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, তুমি ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া লিখবে, সেক্ষেত্রে তুমি কি লিখবে? অ্যালুমিনিয়াম অক্সাইড। তুমি প্রথমে বলবে যে যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এই দ্রবণটা অ্যালুমিনিয়াম অক্সাইড, সুতরাং দ্রবণের 2 ধরনের আয়ন বিদ্যমান। কি কি আয়ন? এখানে লিখি আমি Al2O3। সুতরাং দ্রবণে 2 ধরনের আয়ন বিদ্যমান, Al3+ আর O2-। এটা 2, এটা 3 দিতে পারো, O-। এখন তাহলে এর মধ্যে কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন তুমি বলো? অ্যালুমিনিয়াম হলো ক্যাটায়ন, পজিটিভ চার্জ যুক্ত, তাই ক্যাটায়ন। পজিটিভ চার্জ যুক্ত আয়নকে ক্যাটায়ন বলে, এ যাবে ক্যাথোডে, আর নেগেটিভ চার্জ যুক্ত আয়ন হলো অ্যানায়ন, সুতরাং এ যাবে অ্যানোডে। তুমি যেন একেবারে ভুলে যাবে না যে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। ক্যাটায়ন কে Al, ক্যাথোডের বিক্রিয়া তাহলে কি হবে? Al3+, এ 3টা করে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Al এটাতে পরিণত হবে এবং এর গায়ে আস্তে আস্তে জমা হতে থাকবে। আবার অ্যানোডের বিক্রিয়া তাহলে কি হবে? O2-, O2-। এ কয়টা ইলেকট্রন ছাড়বে তুমি আমাকে বলো? অবশ্যই 2টা করে ইলেকট্রন ছাড়বে, কারণ তার 2টা নেগেটিভ আছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে O তে পরিণত হলো। ও কিন্তু অক্সিজেন হলো দ্বিপারমাণবিক, সুতরাং এখানে কি হবে? 2 দিয়ে তোমাকে গুণ করতে হবে, 4 হলো, এটা 2 হলো। এখন তুমি ওটাকে ওই পাশে লিখতে পারো, সেটা বেশি ভালো হয়। যাই হোক, তুমি এখন থেকে মনে রাখবে যে ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যাবে, যে ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানায়ন অ্যানোডে যাবে, ইলেকট্রন ত্যাগ করবে। ধরো তোমাকে এখানে প্রশ্ন দিয়েছে একটা, যে এটা কপার সালফেট, কপার সালফেট, তার মানে এই দ্রবণের মধ্যে তোমার কি কি আয়ন আছে আমাকে বলো? কপার সালফেট, সালফেট, তার মানে এখানে কপার 2+ আছে আর সালফেট SO4 2- আছে। এই 2 ধরনের আয়ন আছে। তোমাকে বলা হলো ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া নিয়ে। তবে এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দ্রবণের মধ্যে ক্যাটায়ন হিসেবে কে আছে। আর যদি তোমাকে কখনো বলে দেয় যে অ্যানোড, এই অ্যানোড কপার দিয়ে তৈরি, কপার দিয়ে তৈরি, অ্যানোড কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি। যদি এরকম কোনো ক্যাথোড কি দিয়ে তৈরি সেটা তোমার কোনো বিষয় না, ক্যাথোড যা দিয়ে তৈরি হোক না কেন,
আয়রন, লোহা, প্লাটিনাম যে ধাতু দিয়ে তৈরি হোক না কেন তার গায়ে যে জমা হবে। আর যদি দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানোড এই দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন আর অ্যানোড, এই অ্যানোড একই ধাতু হয়, একই ধাতু, এটাও কপার এটাও কপার। যদি কখনো এমন হয় দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানোড একই ধাতুর হয়, তাহলে অ্যানায়ন অ্যানোডে যাবে না। অ্যানায়ন আর অ্যানোডে যাবে না। কখন এটা হবে তোমাকে খুব ক্লিয়ার ভাবে এটা মনে রাখতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক করতেছি আমরা। যদি দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন, ধরো এখানে জিঙ্ক আয়ন আছে আর জিঙ্কের অ্যানোড আছে, তখন এটা যদি কপারের অ্যানোড না হতো তাহলে কিন্তু অ্যানায়ন অ্যানোডে যেত। তো যদি দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এবং অ্যানোড একই ধাতুর হয়, তাহলে অ্যানায়ন অ্যানোডে যাবে না। অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। এটা তোমরা নিশ্চয়ই তুমি লিখে নিয়েছো যে যদি দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন, কখন এই শর্তটা তোমাকে খেয়াল করতে হবে যে যখনই এরকম একটা উদ্দীপক দিয়েছে প্রশ্নে, তখন তুমি খেয়াল করবে যে দ্রবণে যে ক্যাটায়নটা আছে অ্যানোডটা সেই ধাতুর কিনা। ক্যাথোড কি দিয়ে তৈরি সেটা তোমার দেখা দরকার নেই, ক্যাথোড যা দিয়ে তৈরি করা হোক। ক্যাথোড যদি আমার হাতটা এখানে রাখো, আমার হাতের গায়ে এসে জমা হবে। যদি এটাকে এখানে রাখো, পরিবাহী হলে তার গায়ে এসে জমা হবে। আয়রন, প্লাটিনাম, গোল্ড, কপার যাই রাখো না কেন তার গায়ে এসে কপার জমা হবে, ক্যাটায়ন ক্যাথোডে এসে জমা হবে। আর অ্যানোডটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন, এই দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন আর অ্যানোড একই ধাতু দিয়ে তৈরি হয়, তাহলে এ আর অ্যানোডে যাবে না, না যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। সেক্ষেত্রে কি হবে, তোমাকে ধরো এই প্রশ্নটাই দেওয়া হয়েছে যে গতে কি বলা হয়েছে যে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া লেখো, তখন তুমি কি করবে শোনো। তখন করবে কি, তুমি লিখবে যে দ্রবণে দুই ধরনের আয়ন বিদ্যমান, Cu2+ এবং SO4 2-। তাহলে ক্যাথোডের বিক্রিয়া কি, ক্যাথোডের বিক্রিয়া কি যাবে কে, এ ক্যাথোডে যাবে Cu2+, যে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে সেটা তুমি এখানেই দেখতে পাচ্ছ, এই Cu। এখন অ্যানোডের বিক্রিয়া তখন আরো সহজ। অ্যানোডের বিক্রিয়াটা কি, এই অ্যানায়ন কিন্তু এখন আর অ্যানোডে যাবে না। কেন? কারণ এটা আর এটা একই ধাতু। আয়ন যেটা আছে এটা হয় কি শোনো, এতে যে এটা ধরো সেই কপার দণ্ড অর্থাৎ অ্যানোড, এর যে পরমাণুগুলো আছে ইলেকট্রন ওর গায়ে ছেড়ে দিয়ে আয়ন হিসেবে এখানে দ্রবণের মধ্যে চলে আসে, অর্থাৎ কপার আয়নে পরিণত হয়। এই হলো কপার, ইলেকট্রন এর গায়ে ত্যাগ করে, -2টা ইলেকট্রন, এই কপার 2+ দ্রবণের মধ্যে চলে আসে। সেই আয়ন আবার ধরো এটা সেই কপার দণ্ড, এক একটা পরমাণু 2টা করে ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে এই দ্রবণের মধ্যে চলে আসে, আবার সে এর গায়ে যায়, ইলেকট্রনগুলো তার মধ্য দিয়ে এই প্রান্তে চলে আসে। কখন এটা হবে? অ্যানোডের বিক্রিয়াটা শুধু চেঞ্জ। কখন এটা? যখন তুমি দেখবে যে দ্রবণে যে ক্যাটায়ন আছে যদি অ্যানোডটা সেই ধাতু দিয়ে তৈরি। ধরো তোমাকে বলা হলো যে এখানে আছে জিঙ্ক সালফেট এবং অ্যানোড জিঙ্কের অ্যানোড, তখন তুমি এইভাবে বিক্রিয়াটা লিখবে। এই বিক্রিয়া লেখা আরো সহজ। এই বিক্রিয়াটাকে শুধু উল্টো করে লিখলেই মিটে যায়। এটাকে এই পাশে লিখে ওইটাকে ওই পাশে লিখলেই অ্যানোডের বিক্রিয়া হয়েছে। তুমি একটু খেয়াল করো, এই কপারটাকে এই পাশে লিখলে আর এই দুইটাকে ওই পাশে লিখলে, তার মানে এটা ওই পাশে। কেমন? এটাকে মাইনাস না লিখে এই পাশে প্লাস করে দাও, 2 ইলেকট্রন
তাহলে ক্যাথোডের বিক্রিয়া যা হবে অ্যানোডের বিক্রিয়া তার উল্টো। খুব সহজ এটা। এখন এই প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়াটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। কেন? যখন কপার ধাতু বিশুদ্ধ করা হয় তখন এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা হয়। করা হয় কি, অবিশুদ্ধ কপারের একটা অ্যানোড নেওয়া হয়। ধরো এত বড় একটা অ্যানোড নেওয়া হয়েছে, অবিশুদ্ধ কপারের অ্যানোড, এটা হলো অবিশুদ্ধ কপার। এটা কি? অবিশুদ্ধ কপার। আর এর পাশে ক্যাথোড হিসেবে নেওয়া হয় বিশুদ্ধ কপার। আর দ্রবণ হিসেবে নেওয়া হয় কপার সালফেট। এখন হয় কি, শোনো, যখনই তুমি কোনো ধাতু বিশুদ্ধ করতে যাবে তখন অবিশুদ্ধটাকে নেওয়া হয় অ্যানোডে, বিশুদ্ধটাকে নেওয়া হয় ক্যাথোডে, অবিশুদ্ধ অ্যানোডে, বিশুদ্ধ ক্যাথোডে। আর দ্রবণ হিসেবে ওই ধাতুর সালফেট ইউজ করা হয়। তবে এখানে কোনো প্রকার পানি কিন্তু ইউজ করা যাবে না। কেন পানি ইউজ করা যাবে না সেটা আমরা একটু পরে পড়তেছি। আগে শুধু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। এই কপার সালফেটকে তাপ দিয়ে গলিয়ে সেই গলিত পদার্থ এখানে ব্যবহার করতে হবে। এই পদ্ধতিতে ধাতু বিশুদ্ধ করা হয় কি, শোনো, ক্যাথোডে এই আয়নগুলো যে আস্তে আস্তে এর গায়ে জমা হয়, এর গায়ে এরকম আস্তে আস্তে মোটা হতে থাকে, বিশুদ্ধ কপারে পরিণত হতে থাকে। আর এর মধ্যে থেকে আয়নগুলো আস্তে আস্তে দ্রবণের মধ্যে আসতে থাকে, কপার দণ্ড আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এই বিক্রিয়ার মাধ্যমে। আর যত প্রকার ভেজাল আছে, যেমন এর মধ্যে ধরো সিলভার থাকলো, গোল্ড থাকলো বা অন্য কোনো ধাতু থাকলো, সেগুলো সব এই পাত্রের নিচে এরকম জমা হয়ে যায়। তার আর আয়নে পরিণত হয় না। আয়নে পরিণত হয় শুধু কপারটাই ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে জমা হয় বিশুদ্ধ হিসেবে, এবং এই প্রক্রিয়া চলতে থাকে। তোমাকে যদি এখন আমি একটা প্রশ্ন দেই, যে প্রশ্নটা হলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে জিঙ্ক ধাতু বিশুদ্ধ করবে, বা এরকম একটা চিত্র দিলাম, দিয়ে তোমাকে গ নম্বরে বললাম যে উদ্দীপকের প্রক্রিয়ায় তুমি কিভাবে জিঙ্ক ধাতু বিশুদ্ধ করবে। ধাতু যদি বিশুদ্ধ করতে হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে নিশ্চয়ই অবিশুদ্ধ আছে, তাই বিশুদ্ধ করতে হবে। এই বিশুদ্ধ করার জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা থাকবে বিশুদ্ধ আর একটা থাকবে অবিশুদ্ধ। বিশুদ্ধ যেটা আছে, বিশুদ্ধ কিছুটা না থাকলে তো একেবারেই অবিশুদ্ধটা, শুধু অবিশুদ্ধটা যদি দেয় তাহলে তো বিশুদ্ধ করতে পারবে না, তাই না? এখন তোমার বিশুদ্ধ ধাতু একটা টুকরা তোমাকে ব্যবহার করতে হবে ক্যাথোডে, আর অবিশুদ্ধটা ব্যবহার করতে হবে অ্যানোডে এই প্রক্রিয়ায়। আর দ্রবণ হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে জিঙ্ক সালফেট। তাহলে তোমার ক্যাথোড হিসেবে কি নিতে হবে? ক্যাথোড হিসেবে নিতে হবে বিশুদ্ধ জিঙ্ক। আর অ্যানোড হিসেবে কি নিতে হবে? অবিশুদ্ধ জিঙ্ক। তুমি যে ধাতুই বিশুদ্ধ করতে যাও না, তোমাকে কিন্তু মনে রাখতে হবে তুমি যে ধাতুই বিশুদ্ধ করতে যাও, তুমি যদি আয়রন বিশুদ্ধ করতে যাও, ক্রোমিয়াম বিশুদ্ধ করতে যাও, ম্যাঙ্গানিজ বিশুদ্ধ করতে যাও, অ্যালুমিনিয়াম বিশুদ্ধ করতে যাও, যেটাই বিশুদ্ধ করতে যাও না কেন, তার একটা দণ্ড বিশুদ্ধ, সেটাকে নিতে হবে কপারে ক্যাথোডে, আর আরেকটা দণ্ড অবিশুদ্ধ, সেটা নিতে হবে অ্যানোডে। ওকে, তাহলে কি হলো? আর দ্রবণ হিসেবে ওই ধাতুর সালফেট ব্যবহার করতে হবে। যখন আমি তড়িৎ বিশ্লেষণ করব, তাহলে জিঙ্ক এখানে যে ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডের বিক্রিয়া কি হবে? ক্যাথোডের বিক্রিয়া এমন হবে, ক্যাথোডের বিক্রিয়া এ যাবে জিঙ্ক 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক, এটা ক্যাথোড বিক্রিয়া, আর এটা তার উল্টা, জিঙ্ক
Zi2 প্লাস মাইনাস প্লাস দুইটা ইলেকট্রন, এটা হলো অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে? এখন তোমাকে যদি আমি বলি ক্রোমিয়াম ধাতু কি বিশুদ্ধ করবে, ক্রোমিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, আয়রন ধাতু, যে কোনোটা তুমি বিশুদ্ধ করার ক্ষেত্রে এই একই টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে দুইটা দ্রব্য নিতে হবে, একটা বিশুদ্ধ একটা অবিশুদ্ধ। বিশুদ্ধটা নিব ক্যাথোডে, অবিশুদ্ধটা নিব অ্যানোডে। বিশুদ্ধটা আস্তে আস্তে ওর গায়ে বিশুদ্ধ ধাতু যে আস্তে আস্তে তার সাইজ মোটা হতে থাকবে, আর অবিশুদ্ধ আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। কারণ কি? সেটা থেকে আয়ন উৎপন্ন হবে, সেই আয়নের গায়ে যাবে, আবার আয়ন উৎপন্ন হবে, আয়নের গায়ে যাবে। এই প্রক্রিয়া আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। এই প্রক্রিয়াটা আরো একটা কাজে লাগানো হয়, সেটা কি শোনো, আমি এটা চিত্রটা আবার মুছে দিই। করা হয় কি, ধরো এই সে ব্যাটারি, এর সাথে তার সংযুক্ত, এই তার সংযুক্ত আছে, আর দেখো এর মধ্যে আমি ধরো এটা নিয়েছি, এটা তো অ্যানোড, ক্রোমিয়াম ধাতু, ক্রোমিয়াম অ্যানোড, আর এই দ্রবণ হিসেবে নিয়েছি ক্রোমিয়াম সালফেট, এটা হলো ক্যাথোড, ক্যাথোড ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট গলিত, এখানে লিখে দিলাম গলিত, মানে কি তার মধ্যে কোনো প্রকার পানি নেই, ওটা তাপ দিয়ে গলানো হয়েছে। এখন এই যে ক্রোমিয়াম সালফেট আমি নিয়েছি, তার মানে এখানে দুই ধরনের আয়ন আছে, Cr3+ আর SO4 2-। দেখো দ্রবণের মধ্যে ক্যাটায়ন হলো ক্রোমিয়াম, আবার অ্যানোডটা তৈরি হলো ক্রোমিয়াম, তার মানে নিশ্চয়ই এখানে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া কি তুমি বুঝতে পারছো। এখন তুমি এই দ্রব্যটা কি নিয়েছো তা তোমার জানা দরকার নেই, যেটাই আমার না তার গায়ে এটা যে জমা হবে। ধরো আমি আমার এই ঘড়িটাকে এখানে ঝুলিয়ে দিয়েছি, দিলে এই ঘড়ির গায়ে জমা হবে, ক্রোমিয়াম জমা হবে, এবং এর গায়ে একটা পাতলা আস্তরণ পড়বে। তোমরা এটা মনে রাখো যে ক্রোমিয়াম ঘড়ির গায়ে, আমরা যে ঘড়িগুলো ইউজ করি তার গায়ে ক্রোমিয়ামের একটা পাতলা প্রলেপ দেওয়া থাকে, এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। ইলেকট্রোপ্লেটিং বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া মানে এরকম ব্যাটারি অথবা বিদ্যুৎ ব্যবহার করবে, একটা দ্রবণ ব্যবহার করবে, ক্যাথোড অ্যানোড ব্যবহার করবে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। এখন এই ইলেকট্রোপ্লেটিং তুমি যখনই করতে যাবে, তোমাকে যে বস্তুটার উপরে প্রলেপটা দিতে বলবে সেই বস্তুটাকে রাখতে হবে ক্যাথোডে। ধরো বললো যে একটা লোহার চামচের উপরে প্রলেপ দিতে হবে, তাহলে লোহার চামচটাকে ক্যাথোডে। যদি বলে যে একটা সিজারের উপরে প্রলেপ দিতে হবে, সেটাকে ক্যাথোডে।
যদি বলে যে একটা চেইনের উপরে প্রলেপ দিতে হবে, সেটাকে ক্যাথোডে, যার উপরে প্রলেপ দিতে হবে সেই পদার্থটাকে ক্যাথোডে রাখতে হবে, ঠিক আছে। আর যে পদার্থের প্রলেপ দিতে বলবে, এখন তোমাকে বললাম যে একটা রূপার চেইন বা রূপার নেকলেসের উপর প্রলেপ দিতে হবে, তাহলে নিশ্চয়ই সেটাকে তুমি ক্যাথোডে রাখবে। যে পদার্থের উপর প্রলেপ দিতে হবে সেটাকে রাখবে ক্যাথোডে, আর যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুটাকে রাখতে হবে অ্যানোডে। আমি এখন প্রলেপটা দিচ্ছি হলো আমার ঘড়ির উপরে, এটা হলো আমার ঘড়ি, ধরো এটা আমার ঘড়ি, এই ঘড়ির উপরে প্রলেপ দিচ্ছি ক্রোমিয়ামের, তাই ক্রোমিয়ামের একটা অ্যানোড ব্যবহার করেছি। আর দ্রবণ হিসেবে ওই ধাতু, যে ধাতু প্রলেপ দিব সেই ধাতুর একটা সালফেট যৌগ আমরা দ্রবণ হিসেবে ব্যবহার করেছি। এখন ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া কি হবে? যেহেতু এই ক্যাটায়ন আর এই অ্যানোড একই, ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া কি হবে? এই ক্রোমিয়াম আয়ন এটা যাবে ক্যাথোডে, যে তিনটা ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়ামে, এর গায়ে হালকা হালকা পাতলা একটা প্রলেপ পড়বে। আর অ্যানোডের বিক্রিয়া কি হবে? যেহেতু এই অ্যানোড আর দ্রবণের আয়ন ক্যাটায়ন একই, সুতরাং এখানে ক্ষয়প্রাপ্ত হবে, এই বিক্রিয়ার উল্টা হবে, Cr3+ প্লাস 3 ইলেকট্রন। এখানে বিক্রিয়া লেখা খুব সহজ। এখন এখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্যাথোডে রাখতে হবে তাকেই যাকে কিনা তুমি, যার উপরে তুমি প্রলেপটা দিতে চাচ্ছ। এখন এই প্রলেপটা কেন দেওয়া হয়? দেখো, আমার এই ঘড়িটার উপরে যদি প্রলেপটা না দেওয়া থাকতো তাহলে হতো কি, এটা তো লোহা দিয়ে তৈরি, এই লোহার গায়ে বরিশা পড়ে যেত, ওটা বেশি সক্রিয় ধাতু, ক্রোমিয়াম সে তুলনায় কম সক্রিয় ধাতু, এখানে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে দেওয়া হয় যাতে কিনা তার লঞ্জেভিটি বাড়ে, দীর্ঘস্থায়ী হয়। দ্বিতীয়ত, দেখতে দেখো কি সুন্দর চকচক করছে। 3 নম্বর হলো ওর গায়ে মরিচা পড়ে না এবং দেখতে অনেক সুন্দর হয়, অনেকদিন টেকসই হয়, এ কারণে প্রলেপটা দেওয়া হয়, ইলেকট্রোপ্লেটিংটা করা হয়। এখন তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো, প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে রূপার চেইনের উপর স্বর্ণের প্রলেপ দিবে। দেখো, এখান থেকে কিন্তু তোমাকে বলেছে যে চেইনটা কার উপরে প্রলেপ দিতে বলেছে? চেইনের উপরে। এই চেইনটাকে রাখতে হবে তোমার ক্যাথোডে। আমি একটু এটা মুছে তৈরি করি। আর চেইনটাকে তোমাকে রাখতে হবে কোথায়? এই সে চেইন, কিসের প্রলেপ দিতে বলেছে? গোল্ডের প্রলেপ। তোমাকে গোল্ডের অ্যানোড ব্যবহার করতে হবে, গোল্ডের একটা দণ্ড ব্যবহার করতে হবে। দেখো, তোমরা গোল্ড প্লেটেড যে অর্নামেন্টস গুলো ব্যবহার করো না, এই গোল্ড প্লেটেড অর্নামেন্টস গুলো এভাবে গোল্ড প্লেটিং করে। তাহলে যার উপরে প্রলেপ দিব তাকে আমরা সবসময় রাখবো হলো ক্যাথোডে, আর যে পদার্থের প্রলেপ দিব সেই পদার্থটাকে রাখবো হলো অ্যানোডে। তো ঠিক আছে। আর দ্রবণ হিসাবে দ্রবণ ব্যবহার করতে হবে, Au2SO4 এটাকে বলা হয় গোল্ড সালফেট অথবা অরিক সালফেট, Au3+ আর SO4 2-। যাই হোক, এখন তুমি যদি বলো যে ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া কি হবে,
ক্যাথোডের বিক্রিয়া এবং অ্যানোডের বিক্রিয়া কি হবে? আমি ক্যাথোডের বিক্রিয়া আগে লিখি। ক্যাথোডের বিক্রিয়া কি হবে তুমি এটা দেখে বলো। ক্যাটায়ন ক্যাথোডে যাবে, এর গায়ে আস্তে আস্তে জমা হবে Au3 প্লাস তিনটা ইলেকট্রন Au গোল্ড। আর কি Au অ্যানোডের বিক্রিয়া কি হবে? যেহেতু এই দ্রবণের আয়ন আর অ্যানোডের বিক্রিয়া কি হবে? অ্যানোডের বিক্রিয়া হলো ঠিক এর উল্টা, ক্যাথোডে যা ঘটে তার উল্টা। তুমি শুধু দেখে দেখে লিখে দাও Au3 প্লাস তিনটা ইলেকট্রন। তার মানে Au তিনটা ইলেকট্রন ত্যাগ করলে এটা পরিণত হয়, এই আয়নে পরিণত হয়। ধরো এই সেই গোল্ডের দণ্ডটা, এর থেকে পরমাণুগুলো এরকম ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়, সে আবার যে এখানে যে ইলেকট্রন গ্রহণ করে এর জমা হয়। সেই তিনটা ইলেকট্রন যা এখানে ছেড়েছে সেই তিনটা ইলেকট্রন তারের মধ্য দিয়ে এখানে চলে আসে। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? এ পর্যন্ত শিখলাম যে এই প্রক্রিয়াটা দুইটা বিশেষ কাজে ব্যবহার করা হয়। একটা হলো ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণের ক্ষেত্রে আমরা শিখলাম যে বিশুদ্ধ ধাতুটাকে রাখবো ক্যাথোডে আর অবিশুদ্ধটাকে অ্যানোডে। সবসময় মনে রাখো যে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোডের গায়ে সবসময়ই জমা হয়। ক্যাথোডের গায়ে জমা হয় যাতে বিশুদ্ধ যে জমা হতে পারে, বিশুদ্ধর গায়ে বিশুদ্ধ যে জমা হবে। অথবা আরেকটা প্রক্রিয়ায় ব্যবহার করা হয়, সেটা কি? যে যদি আমরা এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দিতে চাই, তাহলে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি। তখন কিভাবে? যে ধাতুর প্রলেপ আমরা দিব, আগে যেটার উপর প্রলেপ দিব তাকে ক্যাথোডে রাখবো, আর যে ধাতুর প্রলেপ দিব তার একটা অ্যানোড ব্যবহার করব একটা দ্রবণ হিসেবে। এই ধাতু অ্যানোডের যে ধাতুটা আছে সেই ধাতু সালফেট ব্যবহার করব। ওকে, আর ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া আগে লিখতেছি এই কারণে যে ক্যাথোডের বিক্রিয়া তো তুমি সবসময় পারবে, কারণ আয়ন দেখলেই তুমি বুঝবে যে ক্যাথোডে কি বিক্রিয়া হবে। ক্যাথোডের বিক্রিয়া লিখতে পারলে অ্যানোডের বিক্রিয়া ঠিক ওইটাকে উল্টা করে লিখে দিব। ওকে, তাহলে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া আমরা পেরে যাব। আমরা একটা নতুন টপিকে ঢুকতে দেখো, এই একটা পাত্র যাতে একটা দ্রবণ আছে, এর মধ্যে এই একটা দণ্ড ব্যবহার করলাম, আগের মতোই একটা দণ্ড ব্যবহার করলাম, ব্যাটারির সাথে সংযুক্ত করলাম। এখন আমরা সবসময় জানি ক্যাটায়ন ক্যাথোডে যাবে, এটা ক্যাথোড, এটা অ্যানোড। ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। ধরো যে দ্রবণটা তুমি ব্যবহার করেছো তাতে দুই ধরনের ক্যাটায়ন আছে, একটা আছে সোডিয়াম আয়ন আর একটা আছে কপার আয়ন। আর অ্যানায়ন ধরো দুইটাতেই Cl- আছে। তার মানে কি কি পদার্থ একসাথে মিশ্রিত করেছো? সোডিয়াম ক্লোরাইড, NaCl আর CuCl2, এই দুইটা পদার্থের মিশ্রণ তুমি এর মধ্যে দ্রবণ হিসেবে নিয়েছো। তার মানে এখান থেকে উৎপন্ন হয়েছে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, এখান থেকে উৎপন্ন হয়েছে Cu2+ আর ক্লোরাইড। এখন যদি দ্রবণে একাধিক ক্যাটায়ন থাকে, এতক্ষণ ধরে আমরা যা শিখেছি এক ধরনের ক্যাটায়নের ক্ষেত্রে, যদি দ্রবণে একাধিক ধরনের ক্যাটায়ন থাকে তাহলে দুইটাই একসাথে দ্রবণে যাবে নাকি একটা যাবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এটা নিয়ে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। অ্যানায়নের ক্ষেত্রে ওরকম আছে, আমরা পড়তেছি এক এক করে। যদি একাধিক আয়ন দ্রবণে থাকে তাহলে এক নাম্বার
এটাকে তুমি বলতে পারো বিজারণ বিভবের উপর ভিত্তি করে। বিজারণ বিভব, বিজারণ বিভবের উপর ডিপেন্ড করবে। বা সক্রিয়তার ক্রম, দুই আয়নের ঘনমাত্রা, দ্রবণের আয়নের ঘনমাত্রা। আর 3 নম্বর যেটার উপর ডিপেন্ড করে সেটা হলো তড়িৎ দাগ এর প্রকৃতি। আমরা বিজারণ বিভবটা দেখে নিই কি কি উপর ভিত্তি করে, কিসের উপর ডিপেন্ড করে। একটা হলো বিজারণ বিভব, দ্রবণের আয়নের ঘনমাত্রা কি পরিমাণ আছে, 3 নম্বর হলো তড়িৎ দাগের প্রকৃতি। এইটা পড়ার আগে তোমরা একটুখানি সক্রিয়তা ক্রম পড়েছিলে, তোমরা মনে আছে 9-10-এ? সেটাই লিথি আর তো এখানে ধরছে না, আমি একটু এদিকে লিখলাম। হ্যাঁ, দেখো লিথিয়ামের যোজনী হলো 1, পটাশিয়ামের 1, ক্যালসিয়ামের 2, সোডিয়ামের 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের 3, জিঙ্কের 2, আয়রনের আপাতত 2 ধরলাম, যদিও 2-3 হয়। লেডেরও 2 ধরলাম, কারণ কি 2-4 হয়। হাইড্রোজেনের 1, কপারের 2 ধরলাম, যদিও 1 অথবা 2 হয়। সিলভারের 1 ধরলাম। প্লাটিনাম কত ধরবো? প্লাটিনাম ধরো 1, আর এর ধরো 3। এখন এই সিরিজটা তুমি মনে রাখবে কি করে? তো এভাবে মনে রাখতে পারবে, এটা তোমার মনে রাখার জন্য। লিথি কে না ম্যাজিশিয়ান এলো যেন ফিরে। আর একটা দিয়ে দাও, SN2+, সোনা Pb2+, পাবে হাজি কাজী আজি পেটাবে আমায়। কি করে মনে রাখবো? লিথি কে না ম্যাজিশিয়ান এলো যেন ফিরে, সোনা পাবে হাজি কাজী আজি পেটাবে আমায়। এর মধ্যে সবচেয়ে বিজারণ বিভব বেশি হলো এর, মানে ইলেকট্রন গ্রহণ তাড়াতাড়ি করবে। আয়নগুলোর মধ্যে এর সবচেয়ে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করবে, তারপরে এইভাবে। এখন তোমার এই দ্রবণের মধ্যে 2টা আয়ন আছে, একটা আছে সোডিয়াম, সেটা সোডিয়াম হলো এই, আরেকটা আছে এই কপার। এই যদি একাধিক ক্যাটায়ন থাকে তাহলে যেটার বিজারণ বিভব বেশি এর বিজারণ বিভব বেশি। এর বিজারণ বিভব সবচেয়ে সবচেয়ে বেশি। যদি ওই মানগুলো আমরা মুখস্থ করব, তারপরে আর এর সবচেয়ে কম। ওকে, যার বিজারণ বিভব বেশি সে প্রথমে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। মনে থাকবে, যদি একাধিক ক্যাটায়ন দ্রবণে থাকে তাহলে যার বিজারণ বিভব বেশি সে প্রথমে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে। এই দুইটার মধ্যে যেহেতু কপারের বিজারণ বিভব বেশি, তাই কপার আগে ক্যাথোডে যাবে, কপার গ্রহণ করবে। যদি এটা থাকে তাহলে কে আগে যাবে? অবশ্যই জিঙ্ক আগে যাবে,
আগে যে ইলেকট্রন গ্রহণ করবে, নিচে যারা তারা আগে যে ইলেকট্রন গ্রহণ করবে। যদি সিলভার আর কপার থাকে তাহলে কে আগে যাবে? সিলভার আগে যে ইলেকট্রন গ্রহণ করবে। এখন এই কথাটা তোমরা একটু মনে রাখো যে যেটা বিজারণ বিভব বেশি সেটা আগে ক্যাথোডে যাবে আর ইলেকট্রন গ্রহণ করবে। অ্যানায়নের ক্ষেত্রে নাইট্রেট, সালফেট, সালফাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ওকে, এরা আগে অ্যানোডে যে ইলেকট্রন ছাড়বে। আরেকটা আছে OH মাইনাস, হাইড্রোক্সিল। সবচেয়ে আগে ইলেকট্রন ছাড়বে হলো হাইড্রোক্সিল, তারপরে আস্তে আস্তে এভাবে সবচেয়ে আগে ইলেকট্রন ছাড়বে হলো এটা। এখন ধরো তার আগে একটা সংজ্ঞা করে দেব। সংজ্ঞা, ব্রাইন কি? এই প্রশ্নের উত্তর বলছি, NaCl এর গাঢ় সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলে। NaCl এর গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। তার মানে ব্রাইন বলতে কি বোঝানো হয়? যে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড যদি গোলানো হয় এবং সেটা যদি গাঢ় হয়, সম্পৃক্ত দ্রবণ হয়, তখন সেটাকে বলা হয় ব্রাইন। এখন তুমি ধরো একটা উদ্দীপক এসেছে তোমার প্রশ্নে, এটা হলো ক্যাথোড, এখানে লিখে দিয়েছে শুধু ব্রাইন। আর ব্রাইন মানেই তুমি বুঝতেছো এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। তার মানে এর মধ্যে আছে কি? সোডিয়াম ক্লোরাইড আছে, যার থেকে দুইটা আয়ন উৎপন্ন হবে, Na+ আর Cl-। আর আছে কি? পানিও কিন্তু এখানে কিছুটা বিয়োজিত হবে। কি আয়নে পরিণত হবে? H+ আর OH-। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিল্পক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এই কারণেই এটা গুরুত্বপূর্ণ। তো করা হয় কি এই ক্ষেত্রে, যেহেতু এই চার ধরনের আয়ন এখানে আছে, প্রশ্নটা দেওয়া হলো কি শোনো, এই চিত্রটা দেওয়া হলো, দিয়ে বললো উদ্দীপকের প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে তুমি যুক্তি দাও। তুমি বলবে কি উদ্দীপকের প্রক্রিয়ায় ব্রাইন ব্যবহার করা হয়েছে। ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণ। সুতরাং যেহেতু ব্রাইন ব্যবহার করা হচ্ছে, সেখানে সোডিয়াম, এই বিক্রিয়া দুইটা এবার লিখে দিলে, এই দ্রবণের মধ্যে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন বিদ্যমান। এবার তুমি বলবে কি যে যেহেতু সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন এই দুইটি ক্যাটায়ন বিদ্যমান, যেহেতু দ্রবণে Na+ আয়ন ও H+ আয়ন বিদ্যমান, এদের মধ্যে H+ এর বিজারণ বিভব বেশি, তাই H+ দ্রুত ক্যাথোডে গিয়ে ইলেকট্রন
গ্রহণ করে H2 গ্যাসে পরিণত হয় ক্যাথোডের বিক্রিয়া কি লিখতে যাচ্ছে কে তাহলে H+ যাচ্ছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, H উৎপন্ন হচ্ছে, এটা দ্বিপারমাণবিক, সুতরাং 2 দিয়ে গুণ, এর গা দিয়ে অর্থাৎ ক্যাথোডের গা দিয়ে এই হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকে। এমন কোন সিস্টেম যদি তুমি করতে পারো, এখানে এমন সিস্টেম করা হয় যখন শিল্পক্ষেত্রে এই প্রক্রিয়া করা হয় তখন এমন সিস্টেম করা হয় এখান থেকে যে হাইড্রোজেন গ্যাসটা নির্গত হবে সেই হাইড্রোজেন গ্যাস যেন ধরা যায়, যেন কালেক্ট করা যায়, কোন বেলুন বা এই জাতীয় কোনো পদার্থের মধ্যে এই হাইড্রোজেন গ্যাস যেন কালেক্ট করা যায়। এবার শোনো, অ্যানোডে তাহলে কি প্রক্রিয়া ঘটবে? অ্যানোডে এই যে দুই ধরনের আয়ন বিদ্যমান, দ্রবণে Cl- আয়নের ঘনমাত্রা, এখানে ঘনমাত্রাটা কাজ করে, ঘনমাত্রা OH- আয়নের তুলনায় প্রায় 10⁶ গুণ বেশি থাকে। কোনটার ঘনমাত্রা বেশি থাকে? এই Cl- এর ঘনমাত্রা, Cl- আয়নের ঘনমাত্রা 10⁶ গুণ বেশি থাকে। তো 10⁶ গুণ বেশি থাকাতে এই অ্যানোডে আসে হলো Cl-, তাই Cl- আয়ন দ্রুত, দেখো এখানে যাওয়ার কথা ছিল কিন্তু OH-, তোমরা একটা কথা বলো, ধরো তোমরা সবাই 50 জন স্টুডেন্ট এখানে বসে পড়তেছো, আর আমি তোমাদের স্যার, যদিও আমি সিনিয়র, কিন্তু হঠাৎ করে যদি সাকিব আল হাসান এখানে আসে তাহলে তোমরা কি করবে বলো তো? তোমাদের যে খাতাগুলো আছে বা ডায়েরিগুলো আছে সেগুলো নিয়ে দৌড়াতে যায় অটোগ্রাফ, তাই না? তোমাদের ঘনমাত্রার বেশির কারণে আমি কিন্তু আর সাকিব আল হাসানের কাছ থেকে অটোগ্রাফ নিতে পারবো না, তাই না? কারণ আমি একা। এই কারণে এদেরও সেই অবস্থায়, এখানে যেহেতু 10⁶ গুণ বেশি থাকে এই Cl-, এই কারণে Cl- আগে অ্যানোডে আসে, অ্যানোডে এসে দ্রুত ইলেকট্রন ত্যাগ করে আয়ন ইলেকট্রন ত্যাগ করে Cl2 গ্যাসে পরিণত হয়। কিভাবে সেটা? অ্যানোডের বিক্রিয়া কি হবে তাহলে? অ্যানোডে বিক্রিয়া এই Cl- ইলেকট্রন Cl, এটা দ্বিপারমাণবিক, 2 দিয়ে গুণ করে দাও, এটাকে এই পাশে দিলে বেশি ভালো হয়। তবে অ্যানোডের বিক্রিয়া কি হবে, ক্যাথোডের বিক্রিয়া কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওই দ্রবণের মধ্যে থাকে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা টয়লেট ক্লিনারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়, এবং এই প্রক্রিয়ায় কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনার প্রস্তুত করা হয়। এটা শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, এই কারণে এই উদ্দীপকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হলো যদি দুইটা ক্যাটায়ন থাকে তাহলে যার বিজারণ দিয়েও বেশি সে আগে যাবে, যদি দুইটা অ্যানায়ন থাকে তাহলে আগে যাওয়ার কথা এর, কিন্তু ঘনমাত্রার কারণে, আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে সে যায়। ওকে, এখন আরেকটা কথা শোনো, যদি এই ক্যাথোডে তোমরা কিন্তু এ পর্যন্ত যা শিখেছো, বিজারণ বিভবের কারণে এ যায়, যে ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন গ্যাস এখান থেকে বের হয়, এখান থেকে ক্লোরিন গ্যাস বের হয়। যদি এই ক্যাথোড মার্কারি দিয়ে তৈরি করা হয়, মার্কারি Hg, মার্কারি ক্যাথোড যদি তৈরি করা হয়, এটা হলো তড়িৎদ্বারের উপর কিভাবে ডিপেন্ড করে থাকে। যদি মার্কারি তড়িৎদ্বার তৈরি করা হয় ক্যাথোড,
তাহলে সেক্ষেত্রে সোডিয়াম যাবে ক্যাথোডে। যদি ক্যাথোড মার্কারি দ্বারা তৈরি হয় তাহলে এই Na+ যাবে, যে এর গায়ে যে ইলেকট্রন গ্রহণ করবে তখন কিন্তু আর বিজারণ বিভবের উপর ভিত্তি করে যাচ্ছে না, এটা হলো তড়িৎ দ্বারের কারণে। কেন যায় শোনো, এই সোডিয়াম উৎপন্ন করে। এই সোডিয়াম তখন ওই মার্কারির সাথে NaHG, এটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম একটা সংকর ধাতুর মতো তৈরি করে। এই প্রবণতা থাকার কারণে, এই সোডিয়াম অ্যামালগাম সৃষ্টির প্রবণতা থাকার কারণে এখন আর হাইড্রোজেনকে ওর কাছে যেতে দেয় না, যে আসে কে, এখানে আসে হলো সোডিয়াম, এসে সোডিয়াম অ্যামালগাম তৈরি করে। তাহলে আমরা এ পর্যন্ত যা শিখলাম যে কোন আয়ন ক্যাথোডে যাবে তা ডিপেন্ড করে হলো তার ডিপেন্ড করে হলো বিজারণ বিভবের উপর। যার বিজারণ বিভব বেশি সে আগে ক্যাথোডে যাবে। তবে এক্সেপশনাল কিছু কেস ঘটে, যদি এরকম কোন ধাতুর সাথে সংকর ধাতু মতো তৈরি করার প্রবণতা থাকে তাহলে সে যাবে। আর অ্যানায়নের ক্ষেত্রে যাওয়ার কথা এর, কিন্তু ঘনমাত্রা বেশি থাকার কারণে ক্লোরাইড যায়, যে এই প্রক্রিয়ায় আমরা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি একটা কথা বলি, সেটা হলো দেখো, পড়াটা তোমাকেই করতে হবে, আমি বারবারই বলছি তোমাকেই করতে হবে। যদি তুমি নিজে থেকে এই উপলব্ধিটা আনতে পারো যে আমার কাজ আমাকেই করতে হবে, আমার কাজ আর কেউ করে দিবে না, এবং আমাকেই সেরা হতেই হবে, তাহলে তুমি পারবে। সুতরাং এগিয়ে যাও, পড়ো, চেষ্টা করো। ওকে, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।